আমরা তো বলছি যে আপনার একটা রিজনেবল একটা প্রাইস, সেটা আপনি হোয়াট ইজ দি রিজনেবল প্রাইস দেন ফর এ কেজি, ফর 1 কেজি রাইস যেটা নরমালি মানুষ খায়, আপনার 28 বা 29 যেটা আছে, 28 বা 29 যেটা আছে চালে ইরি, তো এটা ধরেন 10-12 টাকা কেজি যদি দিতে হয়, কি করা যায়, কেমন করে দেওয়া যায়? সেটা আপনার চিন্তা, কারণ আপনার দল ক্ষমতায়, আপনি সরকার জনগণের দায়িত্ব পালন করছেন এবং জনগণের কি কমফোর্টের মুশকিল বুঝলাম। তো তো আপনার কাছ থেকে কি জানতে পারবো না? আপনার কাছ থেকে একটা জিনিস জানলে আমি গিয়ে আমার দলকে বলতে পারি, আমার দল ওটা নিয়ে চিন্তা করে, হতে পারে আপনি যদি বুদ্ধিটা বাতলে দিতে পারেন, এটা করলে দেশের মানুষ উপকৃত হবে। না, আমি তো রাজনীতিবিদ নই। রাজনীতিবিদ না, তাহলে দেশ নিয়ে তো চিন্তা করেন। রাজনীতিবিদ হলেই কি দেশ নিয়ে চিন্তা করতে হবে? সরকার তো আমি পরিচালনা করছি, ডাজন্ট ম্যাটার সরকার আপনি প্রয়োজন, কিন্তু একটা তো উপায়, বুদ্ধি বা দেশের ভালোর জন্য তো একটা আইডিয়া তো দিতে পারেন। সেটার জন্য তো আপনারা ক্লিক করলে, হ্যাঁ, সেটার জন্য তো আপনারা রয়েছে। না, সেটার জন্য আমরা নেই। আমরা তো ভাই আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করি। আমরা রাজনীতিবিদ যদি বলেন, রাজনীতিবিদ আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করেই তো করে। আমি তো জানতে চাচ্ছি কিভাবে সম্ভব। হ্যাঁ, সেটা আপনারা খুঁজে বের করবেন যে কিভাবে জনগণের সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্যটা রাখা যায়। না, সহনীয় পর্যায়টা হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার। সহনীয় পর্যায়টা হচ্ছে একটা, আপনারা কোন দৃষ্টিতে দেখছেন এই বিষয়টাকে? না, জিনিসের দাম তো আপনি যাই হোক আপনি এড়িয়ে গেলেন, আমি তখন যেরকম একটা এড়িয়ে গেলাম, আপনিও এড়িয়ে গেলেন। বিষয়টা অনেক কিছু বিবেচনা করতে হবে। আপনি বলেছেন জিনিসের দাম বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, ইট ইজ ফ্যাক্ট। যে দেশে ন্যাশনাল গ্রোথ, আপনার ইকোনমিক গ্রোথ 7% হয়, জিডিপি গ্রোথ 7% হয়, সে দেশে বাড়বেই জিনিসের দাম। যেখানে একজন আগে 5 বছর আগে যেখানে মজুরি ছিল গ্রামের, ধান কাটার সময় যে মজুরি পেত, সেখানে সে পেত 60 টাকা 65 টাকা পেত, সেখানে এখন ইট ইজ অলমোস্ট ডাবল। আচ্ছা, তো এখন একই সাথে আগে আপনি বলছেন যে ধরে নিলাম যে আগে কোনো এক সময় কম ছিল, তো কম ছিল ধানের মন যখন 250-275 টাকা ছিল, তখন কিন্তু কৃষকের লসও হতো। তার মানে কৃষকের লস হচ্ছে, যে ফসলটা তৈরি করছে তার লস হচ্ছে। আপনি খুশি আছেন যে কম হচ্ছে, আপনি 14-15 টাকায় খেতে পারছেন বা কিনতে পারছেন। এখন কিন্তু সে আল্লাহর মতে 350 টাকা থেকে 400 টাকার মধ্যে, কোন কোন জায়গায় 400 টাকা প্লাসও হয়েছে, ধানের দাম বেড়েছে। কৃষক, ইকোনমি কিন্তু একটা সাইক্লিক অর্ডার, এটা বুঝতে হবে। শুধু হইচই করলে হবে না। অনেক সেই দেশ স্বাধীনের পর থেকে বা তার আগে থেকে তো বাড়লো, হলো না, দাবিতে পিগলে তো শুনে যাচ্ছি। আমার মনে হয় ইট ইজ টাইম টু স্টার্ট থিঙ্কিং এভরিথিং ইন এ ডিফারেন্ট ওয়ে, একটু ডিফারেন্টলি সব জিনিস এখন চিন্তা করতে হবে। একই রকম পলিটিক্স বহুদিন চললো, একই রকম কথা অনেকদিন শুনলাম। তো কৃষক এই যে মজুরির যে মজুরি, মানে মজুর, তার যে মজুরিটা বেড়েছে, সে শুধু তার বাড়েনি, কম বেশি কিন্তু জিডিপি গ্রোথ যেখানে 7%, তার মানে কিন্তু অন অ্যান এভারেজ প্রায় প্রত্যেকটি শ্রেণীর ইনকাম বেড়েছে। ক্ষেত্র বিশেষে বলতে পারেন আপনি কিছু কিছু জিনিসের দাম বেশি বেড়েছে। যেমন যদি ধরে নেই চিনির দাম কিছুদিন আগে বেশ বেড়েছিল। বাংলাদেশে চিনি আপনার, আমি যতটুকু জানি এর মধ্যে বাংলাদেশে চিনি প্রোডাকশন হয় নিজেরা, দেশের মধ্যে আমরা প্রোডাকশন করি 1.5 লক্ষ টনের মতন, কনজামশন বোধ হয় অ্যাবাউট 12 লক্ষ টনের মতন, অন এভারেজ প্রতি মাসে 1 লক্ষ টন কনজামশন। বাকি পুরোটা ইম্পোর্ট করে আনতে হয়। ওয়ার্ল্ড মার্কেটে চিনির দাম বেড়ে গেছে। এখন কেউ খাতির করে, বাংলাদেশ গরিব দেশ, খাতির করে কেউ কম দামে দেবে না। ওয়ার্ল্ড মার্কেটে চিনির দাম বেড়ে গেছে, ডাবল না, ডাবলেরও বেশি বেড়েছে। বিশেষ করে তেলের দাম বাড়ার পরে ব্রাজিলিয়ানরা, ব্রাজিল তো বহুত চিনি হয়তো ওখানে, ওরা এখন ওই চিনি দিয়ে ওটা দিয়ে গাড়ি চালাচ্ছে তেলের বদলে তারা। তো এখন ওখান থেকে কি একটা জানি গিয়ে বের করে, তো অবভিয়াসলি চিনির দাম বাড়বে। এখন আপনার দেখার বিষয়, চিনির দামটা ওয়ার্ল্ড মার্কেট থেকে বেড়ে সবকিছু বেড়ার পরে গভর্নমেন্ট কি স্টেপ নিল। ওকে, আগে খুব সম্ভব আপনার লাস্ট বাজেটের আগে বোধহয় খুব সম্ভব আপনার চিনির উপরে বোধহয় 73 না 75% ট্যাক্স ছিল। ধরেন 1 টন চিনি যদি আমি $100 দিয়ে নিয়ে আসি, তাহলে ওটার উপরে 75% ট্যাক্স হবে, তো 75% শতাংশ, তার মানে 175 হয়ে গেল, অটোমেটিক দাম বেড়ে গেল। যখন ইন্টারন্যাশনাল মার্কেট চিনির দাম বাড়লো, তখন আমার সরকার বা প্রেজেন্ট সরকার বা জোট সরকার, যেটাই আমরা বলি প্রেজেন্টলি, গভর্নমেন্ট কি করলো, গভর্নমেন্ট তখন বাজেটে বললো যে ঠিক আছে আমরা ফ্ল্যাট রেটে চলে যাব, যেহেতু মানুষকে, আমার দেশের মানুষকে কমফোর্ট দিতে হবে।
75% থেকে গভর্নমেন্ট ফ্ল্যাট রেটে গিয়ে লাস্ট বাজেটে প্রথমে বোধহয় হলো 3,000 না 3,500, এখন বোধহয় তার থেকে একটু কম করেছে, যে যত টন চিনি আসবে টনের উপরে পার্সেন্টেজে না গিয়ে রাদার ফ্ল্যাট রেটে করে দিল। ফলে চিনির দাম কিন্তু এখন কমতির দিকে। এখন অনেক সময় পেঁয়াজ নিয়ে যুদ্ধ হয়, এমনই এক দুর্ভাগা জাতি আমরা বা দেশ, পেঁয়াজ নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায় রাজনীতির মাঠে। আমি আজ পর্যন্ত দেখলাম না আমার দেশের দলমত নির্বিশেষে হাতে কোনো ভেরি মাইনর, যে আমার দেশের সংসদে আলাপ হতে যে আমাদের যে পেঁয়াজের কমতিটা আছে এই কমতিটা কিভাবে মিট আপ করা যায়, এবং এই যে 5 থেকে 550 কোটি টাকার প্রায় বোধহয় আমরা পেঁয়াজ ইম্পোর্ট করি বছরে, যেই দেশের এক্সপোর্ট ভলিউম অ্যাবাউট $10 বিলিয়ন, 14-15 কোটি মানুষ, এখানে আপনি কতদিন পর্যন্ত 500-600 কোটি টাকা দিয়ে পেঁয়াজ ইম্পোর্ট করে খাওয়া এই জাতিকে বাঁচিয়ে রাখবেন? সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এখন এই যে কয়েক লক্ষ টন পেঁয়াজ যে আপনি ইম্পোর্ট করছেন, 500-600 কোটি টাকার পেঁয়াজ যে বছর ইম্পোর্ট করছেন, আপনি এইভাবে তো ইম্পোর্ট করে পারবেন না রে ভাই। আপনাকে তো দেশের মধ্যে গ্রো করাতে হবে। ইম্পোর্ট কিছু আপনি করতে পারেন, মেজরিটি পোর্শনটা তো আপনাকে দেশে গ্রো করাতে হবে। এরকম সবকিছুর উপরই আছে। কাজেই আমার মনে হয় এখন এই যে অনেক বিষয়ে আমাদের পলিটিশিয়ানরা বলেন, বিভিন্ন বিজ্ঞ ব্যক্তিরা বলেন, আলাপ করে, আলোচনা করে, সব আলোচনা এই রাজনীতিকে ঘিরেই। তো আমার মনে হয় এখন রাজনীতি থাকবেই, রাজনীতি ছাড়া দেশ এগোবে না, একটা দেশ তৈরি হবে না রাজনীতিবিদ ছাড়া এবং রাজনীতি ছাড়া। কিন্তু রাজনীতির পাশাপাশি বোধহয় এখন এসব বিষয়ে আলোচনা করার সময় চলে এসছে, যে আমার দেশের কৃষিকে কিভাবে ডেভেলপ করতে হবে। পেঁয়াজ যে 500 কোটি টাকার পেঁয়াজ আমি ইম্পোর্ট করি, এটা বন্ধ করে এটাকে 100-তে নিয়ে আসতে হবে, সম্ভব হলে 0-তে নিয়ে আসতে হবে। আমি পেঁয়াজ ইম্পোর্ট করব না। আমার দেশে কিভাবে করা যায়, কিভাবে বাড়ানো যায়, উইচ আর দ্য প্লেসেস যেখানে আমি পেঁয়াজের চাষ করতে পারি। আমার দেশে এই যে 10 লক্ষ টনের মতন যে 9-10 লক্ষ টনের মধ্যে চিনি, আমার তো শুধু ইক্ষু থেকে হয় চিনি, তো আরো বিটের থেকেও চিনি হয়, বিটের থেকে, যেই বিট এক সময় সালাদের সাথে খেতাম আমরা, তো এই বিটের সাথে চিনি হয়। তো বিট থেকে কিভাবে চিনি করা যায়, এইবার বোধহয় হাইব্রিড ইক্ষু করছে। আশা করি আমরা যে আমাদের যে গাজীপুরে যে বাড়ি আছে এরা তৈরি করেছে হাইব্রিড ইক্ষু। আশা করি আমরা যে চিনির প্রোডাকশন হয়তো আমরা বাড়াতে কিছুটা, বাংলাদেশ মানে সরকারের উপর দেশ, বাংলাদেশ আমার দেশ চিনির প্রোডাকশন বাড়াতে সক্ষম হবে। তারপরেও বহুটা আমাকে ইম্পোর্ট করতে হবে। আমি জায়গা বের করি যে কোথায় কোথায় করা যায়। এটা শুধু কৃষি মন্ত্রণালয়ের কাজ নয়, এটা শুধু কয়েকজনের কাজ নয়। আমার মনে হয় এই সকল বিষয়ে সংসদে বোধহয় আলাপ করা উচিত, পজিশন অ্যান্ড অপোজিশন। তাহলে between both the parties. আপনি বলতে চাচ্ছেন যে প্রপার অ্যাকশনস এর জন্য মানে প্রপার অ্যাকশনস হ্যাজ নট বিন টেকেন, সামথিং লাইক দ্যাট, ইয়েস। হ্যাঁ, আপনার বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে দুজন, শুধু বাণিজ্য মন্ত্রণালয়কে তো বলে লাভ হবে না রে ভাই, আপনাকে টোটাল কনসিয়াসনেস এর মধ্যে আসতে হবে। একটা রিজলভ একটা ইস্যুকে তো আমি ইস্যু করে সামনে নিয়ে গেলে এইগুলা জিনিস আরো হ্যাম্পার্ড হবেই। তো আর কতদিন এই যেই সময় বলেন পলিটিশিয়ানদের সাথে কথা বলে এই আন্দোলন হলো, আন্দোলন হলো, আরে ভাই আন্দোলন করলে তো আর কতদিন আপনি কবে এই প্রবলেমগুলো সলভ করবেন? আপনি বন্যার প্রবলেম কবে সলভ করবেন? আপনি চিনির প্রবলেম কবে সলভ করবেন? আপনি পেঁয়াজের প্রবলেম কবে সলভ করবেন? বিদ্যুতের প্রবলেম কবে আপনি সলভ করবেন? এগুলো প্রবলেম তো রয়েই যাবে যখন আপনি আনওয়ান্টেড কতগুলো ইস্যু নিয়ে সারাক্ষণ। আপনি বলছেন যে সংসদে আলোচনা হওয়া দরকার, সংসদে আলোচনা হতে বাধা কোথায়? আমি তো ভাই সংসদে ভোট তো করতে পারিনি, গেলবার বলতে পারবো না সংসদে তো নাই, এখন বাধা কোথায়। আমি যতটুকু জানি আমার দল তো প্রতিবার আহ্বান করেছেন, এখন আমি জানি না কোথায়। আমি ঠিক টু বি অনেস্ট আমি জানি না বাধা কোথায়।